কিন্তু সিলেট একদম প্রত্যক্ষভাবে দেখা যায়। সিলেটের যে ইনফ্রাস্ট্রাকচারাল যে দুর্বলতাটা, সেটা আসলে সেটার চাপ আস্তে আস্তে গিয়ে পড়ে হচ্ছে ওসমানী মেডিকেলের উপর। এখানে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যে 11 জন পদক পেয়েছিল, যারা পেয়েছিল তাদের মধ্যে 11 জনের নাম এই 7 জনের মধ্যে আছে। পানি উন্নয়ন বোর্ড বলছে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হলে 1,65,000 হেক্টর জমিতে ফসল সুরক্ষা পাবে, মানে তলিয়ে যাবে না পানির নিচে। দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে যারা প্রতিদিন পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্যই বিশেষ এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে প্রতিবেদকদের সঙ্গে আলোচনা করি। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে, সিলেটে পুরো স্বাস্থ্যসেবা একটা চাপের মুখে পড়েছে। নানা কারণ আছে, তার মধ্যে পর্যাপ্ত ডাক্তার সহ অবকাঠামোগত বিষয়গুলো এর মধ্যে আছে। তো এ নিয়ে কথা বলবেন আমাদের স্টাফ রিপোর্টার আলামিন সাদমান। সাদমান, সিলেটের যে স্বাস্থ্য ব্যবস্থা, এটা মানে অবনতি হয়েছে বলে আমাদের কাছে প্রতিবেদন আছে। তো কি কি দেখা গেছে সেটাতে? দেখুন, আসলে অবনতি হয়েছে না, এটা সবসময় আর কি নেগলেক্টেড। আমাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা তো আসলে সবসময় নেগলেক্টেড। আমাদের প্রতি বছর যে বাজেট দেওয়া হয়, আমরা তা খরচ করতে পারি না কোনো একটা কারণে, সেটাও আর একটা বিষয় আসলে। তো এই প্রতিবেদনে আসলে প্রতিবেদক যা তুলে ধরেছেন সেটাই আর কি, সেটা হচ্ছে যে সিলেটের পুরো স্বাস্থ্য ব্যবস্থাতে দেখা গিয়েছে স্বাস্থ্যকর্মীদের, তারপর হচ্ছে অবকাঠামোগত যে দুর্বলতা, বিভিন্ন জায়গায় এমন একটা কেসও আছে যেখানে হাসপাতাল করা হয়েছে, কিন্তু হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে তারা পারমিশন নিয়ে হাসপাতাল করেনি, পিডাব্লিউডি বা এই ধরনের কোনো একটা অথরিটি করেছে, যেটার কারণে স্বাস্থ্য অধিদপ্তর তো সেটার ছাড়পত্র দিচ্ছে না এবং ওই পুরো অবকাঠামোটা আসলে পড়েই রয়েছে। এক্ষেত্রে এই জায়গায় আসলে যে স্বাস্থ্য দপ্তরের ছাড়পত্রের পাওয়ার ব্যাপারটা থাকে, সেটা আসলে তখন ছিল না। এছাড়াও আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে হাসপাতালে স্বাস্থ্যকর্মীর অপ্রতুলতা, ডাক্তারের অপ্রতুলতা, মানুষজন যে সেবাটা চাচ্ছে সে সেবাটা কিন্তু সে পাচ্ছে না। হয়তো কিছু ফ্রি ওষুধ পাচ্ছে বা কিছু টিকা পাচ্ছে, কিন্তু আসলে মানুষজনের যে রেগুলার যে প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমটা, যেটার কারণে আর কি টার্সিয়ারিতে অথবা ধরেন ঢাকা কেন্দ্রিক যে চাপটা, ওই চাপটা কমে আসবে যেটার কারণে, সেটা কিন্তু সিলেটে মানে একদম প্রকটভাবে দেখা যায়। সিলেটেও টারশিয়ারি লেভেলের হাসপাতাল আছে। সিলেটে ধরেন ওসমানী যে হাসপাতালটা, সেই হাসপাতালে আর কি চাপটা পুরো জেলা এবং প্রকারান্তরে পুরো বিভাগ থেকেই আসলে আসে, কারণ এই ইনফ্রাস্ট্রাকচারাল যেই দুর্বলতাটা, সেটা শুধুমাত্র সিলেট শহরে যে এমন না, বা পুরো সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় আর কি লক্ষ্য করা যায়। তো দেখা যায় যে ওসমানী হাসপাতালে যে রোগীর এই চাপের কারণে হাসপাতালের যে কর্তৃপক্ষ অথবা যে দায়িত্বরত যে ডাক্তার আছেন, তারাও বিভিন্ন সময় সমস্যার মুখোমুখি হয়। আসলে বাংলাদেশে ইতিমধ্যে দেখা গিয়েছে যে বাংলাদেশের যেই স্ট্যান্ডার্ড, পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে স্ট্যান্ডার্ড, যে ডাক্তার টু পেশেন্ট রেশিও বা ডাক্তার টু পপুলেশন রেশিও, সেটা তো বাংলাদেশে মানে এক্সাক্ট ফিগারটা এখন বলতে না পারলেও এটা আসলে খুবই মানে অপ্রতুল। সেটা কিন্তু সিলেট একদম প্রত্যক্ষভাবে দেখা যায়। সিলেটের যে ইনফ্রাস্ট্রাকচারাল যে দুর্বলতাটা, সেটা আসলে সেটার চাপ আস্তে আস্তে গিয়ে পড়ে হচ্ছে ওসমানী মেডিকেলের উপর। এখন যেমন আমাদের ঢাকা মেডিকেল হাসপাতালে যে বাংলাদেশের সব জায়গা থেকে রোগী আসে, তো সিলেট বিভাগের জন্য বা সিলেট জেলার জন্য সেই জায়গাটা হচ্ছে ওসমানী মেডিকেল। তো এ কারণে তারা তাদের যে পর্যাপ্ত স্বাস্থ্য সেবাটা মানুষজনকে দেওয়ার কথা, তা আসলে ওইভাবে তারা দিতে পারে না, কারণ অতিরিক্ত রোগীর চাপ। তো এই প্রতিবেদন আসলে ঘুরে ফিরে একটা ব্যাপারই এসেছে, সেটা হচ্ছে সিলেটে যে স্বাস্থ্যসেবা, সেই স্বাস্থ্যসেবার আসলে অবস্থা ভয়াবহ লেভেলের খারাপ। এবং আমরা যদি রিসেন্ট ঘটনার সাথে রিলেট করতে চাই, তাহলে কিন্তু আমরা কিছুদিন আগে একটা প্রতিবেদনও করেছি আমাদের, সেটা হচ্ছে যে সিলেটে যে টিকাদান কর্মসূচি, সিলেটের টিকাদান কর্মসূচি কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে যদি সিটি কর্পোরেশনের কথা বলি সবচেয়ে কম, এবং যদি বিভাগের কথা বলি তাও কিন্তু অন্যতম। সেখানে মাত্র অন্যান্য বিভাগ যেখানে হচ্ছে অন্যান্য সিটি কর্পোরেশন যেখানে 95%, 100%। মেইনলি কি কি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ধরেন দুর্বলতা দেখা গেছে? টিকা আমরা এক সাইডে রাখি, যে এটা আসলে মেইনলি কি মানে কোনো নির্দিষ্ট স্বাস্থ্যসেবা না, প্রায় সব স্বাস্থ্যসেবার ক্ষেত্রেই আমরা এই জিনিসটা তার মানে দেখতে পারি। ওই আশেপাশের জেলার যত চাপ ওসমানী সিলেটের যে টারশিয়ারি মেডিকেলটা, সেটার উপরে আসলে পড়ছে, ওসমানী মেডিকেলের উপরে পড়ছে। এটা হচ্ছে, আর এটা সামলাতে সেখানকার ডাক্তার, নার্স সহ
সবকিছুতেই এই প্রভাবটা পড়ছে। জি। রোববার শুরু হয়েছে 4 দিনের পুলিশ সপ্তাহ। প্রতি বছরই পুলিশ সপ্তাহ হয়, তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় গত বছর এই অনুষ্ঠানটি হয়নি। এই অনুষ্ঠানে সাধারণত পুলিশ এবং সরকারের পক্ষ থেকে আলোচনা হয়, পুলিশের পক্ষ থেকে নানা দাবি দাওয়া তুলে ধরা হয়। এ বিষয়ে প্রতিবেদন করেছেন টাইমসের সিনিয়র করেসপন্ডেন্ট কামরুজ্জামান খান। কামরুজ্জামান, এইবারকার অনুষ্ঠানে কি কি আলোচনা হলো, কি দাবি দেওয়া ছিল পুলিশের? ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে রবিবারে পুলিশ সপ্তাহ আজকে সকালে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেছেন। প্যারেডের পরিদর্শনের মাধ্যমে শুরু হয়েছে, পরে কেক কাটা হয়, পুনাকের যে স্টল আছে তিনি ঘুরে দেখেন, পরে কল্যাণ সভায় যোগ দেন। এভাবে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এই অবস্থায় আপনি জানেন যে পুলিশ সপ্তাহের একটা বড় আকর্ষণ থাকে যে বিপিএম পিপিএম পদক প্রাপ্তি নিয়ে। এবার 107 জনকে সিলেক্ট করা হয়েছিল, তবে সিলেক্ট করার পরেই নানান রকম এই পদকের যৌক্তিকতা, কারা পাচ্ছেন, তাদের যে যোগ্যতা, মাপকাঠি, এবং এখানে রাজনৈতিক বিবেচনা আছে কিনা, দলীয় বিবেচনা আছে ইত্যাদি নানা রকম প্রশ্ন ওঠে। একাধিক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তুমুল সমালোচনা হয়। এই প্রেক্ষিতে শনিবার রাতে হঠাৎ করে এই পদকটা স্থগিত করা হয়েছে। এখানে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যে 11 জন পদক পেয়েছিল, যারা পেয়েছিল তাদের মধ্যে 11 জনের নাম এই 7 জনের মধ্যে আছে। এছাড়াও এই বাছাই তালিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এই অবস্থা এই পদক তালিকা পদক স্থগিত করা হয়েছে, যেটা একটা নজিরবিহীন ঘটনা বলে পুলিশের সাবেক কর্মকর্তা এবং বর্তমান অনেক কর্মকর্তা মনে করছেন। এই পদক প্রাপ্তির জন্য আসলে পুলিশের অনেক প্রত্যাশা থাকে, অনেক প্রস্তুতি থাকে। সেরকম প্রস্তুতি যারা পদকের তালিকায় তাদের নাম রয়েছে কিংবা ছিল, তাদের ছিল। কিন্তু হঠাৎ করেই কালকে রাতে যখন এটা বাতিল স্থগিত করা হয়েছে এবং তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে পরে বিবেচনা করা হতে পারে, এ নিয়ে আজকে পুলিশ সপ্তাহে যে শুরুর পরে দেখলাম অনেকেই পুলিশের মধ্যে নানা রকম কথাবার্তা হচ্ছে। একটা জিনিস আমি পরিষ্কার হতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে আমি যতদূর জানি সেটা হচ্ছে যে এরকম পুরো পদক দেওয়ার আগেই বিজি প্রেস থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয় কারা কারা পাচ্ছেন। এবার এই বিজ্ঞপ্তিটা কি না, দেয়া সেটা না, হয়েছে? এটা পুলিশের প্রজ্ঞাপন? থেকে একটা প্রপোজাল পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেটা একটা কমিটি আছে। এই কমিটি আবেদনও করে। মানুষের তো এটা তো একটা মানে মুখের কথা হয় না, কাজের উপরে বিবেচনা হ্যাঁ। করেই হয়, পারফরমেন্স বিবেচনায়। সেটা যা যা পারফরমেন্স আছে সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে আবেদন আসে। সেটা আবেদন সেটা ঠিক যাচাই আছে, বাছাই হওয়ার কিন্তু পরে পুলিশের হোম মিনিস্ট্রি এটা সিলেক্ট করে। সিলেক্ট করার মানে যেদিনকে পদক দেবে, হুম। যেদিন পদক দিবে তার আগের দিন রাতে বা 2-1 দিন আগেই এই তালিকাটা প্রকাশ করা হয় এবং আপনি তালিকাটা প্রকাশ করার পর পুলিশ একটা যে স্মরণিকা বের করে বই, সেখানেও এটা ছাপা হয়। আপনি জানবেন যে প্রতি বছর এই বইটাও সরবরাহ করা হয়, অনেকের মতো গণমাধ্যম কর্মীরা পেয়ে থাকে। এবার এরকম কিছুই আমরা পাইনি কিংবা জানি যে বলা হয়েছে যে এরকম কিছু হয়নি। আসলে এই পদকটার পাশাপাশি আপনি আইজিপি ব্যাজ বলে একটা ব্যাজ দেওয়া হয়, যেটা মূল্যায়ন করা হয়। সেটা তো তালিকা বহু দীর্ঘ, এই তালিকাটাও অতীতে এত বড় তালিকা হয়নি। এ নিয়েও অনেক কথাবার্তা আছে। সব মিলে আজকে পুলিশ সপ্তাহে আমরা তো বিভিন্ন সময় এটা কভার করেছি। উপস্থিতিও অনেক চেয়ারই বিভিন্ন জায়গাতে কী কারণে খালি ছিল জানি না, যে বিভিন্ন গ্যালারিতেই ফাঁকা ফাঁকা চেয়ার ছিল। মানে এতে ইভেন উপস্থাপনাতেও কিছুটা ছন্দপতন অনেকেই লক্ষ্য করেছেন। মোটা দাগে মানে মানে যে আয়োজনে করা হয়, যে মানে সেলিব্রেশন থাকে, সেটা এবার না, সেরকমই হয়েছে। বাট ওই যে 7 জনকে যদি মাননীয় প্রধানমন্ত্রী পদক প্রদান একটা সময় লাগতো, সেইটা তো আজকে কাটছাট হয়েছে। আমরা সাধারণত দেখে থাকি যে এই পুলিশ সপ্তাহে পুলিশের পক্ষ থেকে নানা দাবি তোলা হয়। এইবার কি কি দাবি তোলা হয়েছে এবং সেগুলোর ব্যাপারে প্রধানমন্ত্রীর কি প্রতিশ্রুতি? তারা স্বতন্ত্র প্রেস স্কেলে দাবি করেছে, ওভারটাইমের দাবি জানিয়েছে, কনস্ট্রাকশন বাজেটের জন্য তারা দাবি জানিয়েছে। পুলিশের যে অবকাঠামো আছে, পুরানো অনেক থানা আছে, ভাড়া বাসায় চলে, তারপরে পুলিশের আবাসনের সংকট আছে, অফিসের সংকট আছে, দিন দিন পুলিশের পরিধি বাড়ছে, জনবল বাড়ছে, সেই তুলনায় স্থাপনার সংখ্যা কম। এগুলি নিয়ে তারা যে কনস্ট্রাকশন বাজেট 2025 সাল থেকে বাতিল করা হয়েছিল, সেটা তারা চালু করে বরাদ্দ বাড়ানোর জন্য দাবি করছে। সুদমুক্তভাবে জানি সাব ইন্সপেক্টর এবং সহকারী সাব ইন্সপেক্টর যারা আছে, এএসআই, তারা মোটরসাইকেল কিনতে পারে ব্যাংক থেকে ঋণ নিয়ে, সেটা দাবি করেছে। কনস্টেবল থেকে এএসআইদের পদোন্নতির ক্ষেত্রে জটিলতা যেটা আছে সেটা কাটিয়ে জানি তারা তাদের ন্যায্য প্রাপ্তি সাপেক্ষে চাকরির সময় জানি পদোন্নতি নিয়ে বিদায় নিতে পারে।
মেয়াদকাল শেষ করে সেই দাবি নিশ্চিত দাবি করেছে। তারা বলেছে যে তদন্ত ভাতা যেটা আছে সেটা অপ্রতুল, সেটা যৌক্তিকভাবে যেন বাড়ানো হয় এই দাবি করেছে। সরকারি ছুটি যেটা আছে যে সবাই যেটা পায় যে ঈদ, পূজা, বড়দিন, বিভিন্ন সময় 52 দিন আছে এই বছরে, এই ছুটির দিনগুলিতে পুলিশ সাধারণত ছুটি পায় না, অনেক পুলিশ সদস্যই কাজ করে। তারা দাবি জানিয়েছে এই জন্য যেন তারা একটা আর্থিক ভাতা এবং সুবিধাটা পায়, যেহেতু ছুটির দিনে অন্যান্য পুলিশ সরকারি সবাই ছুটি বুক করে, তারা পায় না, এই জন্য তারা একটা ভাতা চেয়েছেন। না, আমরা যেমন ডাবল বেতন পাই সাংবাদিকরা ছুটির দিনে কাজ করলে, পুলিশের ক্ষেত্রে সেটা নাই, মানে আছে থেকে এইটার জন্য তারা দাবি জানাইছে, এটার জন্য তাদের ক্ষেত্রে জানি এরকম একটা ঘোষণা সরকার দেয় এবং ব্যবস্থা নেয় সেটা। পুলিশের জানে যে সাইবার ক্রাইম ইউনিটি স্থাপনের জন্য তারা একটা দাবি জানাইছে নিজস্বভাবে করার জন্য। বিভাগীয় এবং জেলা যে হাসপাতাল রয়েছে পুলিশের, সেখানে বিশেষজ্ঞ ডাক্তার জানি পাওয়া যায় সেটার ব্যবস্থা করার জন্য তারা দাবি জানিয়েছে। তারপরে যে পুলিশের যে ট্রেনিং সেন্টার বাড়ানো, প্রশিক্ষণ কেন্দ্র বাড়ানোর দাবি জানিয়েছে, স্পোর্টস কমপ্লেক্স করার জন্য একটা দাবি জানিয়েছে। আচ্ছা একটু আরেকটা মানে টপিকে আসতে চাই, সেটা হচ্ছে যে পুলিশের তো একটা ভাবমূর্তির সংকট দেখা দিয়েছিল, ধরেন 5ই আগস্টের এই যে সব ঘটনা, সেসব ঘটনায়, গণ অভ্যুত্থানের ঘটনা, এখন পুলিশের মধ্যে কেমন দেখলেন এবারকার ইয়েতে? না, আপনি 2024-এর 5ই আগস্টের পর পুলিশের তো ভাবমূর্তি ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয় দেশে বিদেশে। এরপর থেকে পুলিশকে ঘুরে দাঁড়ানোর জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন রকম সংস্কারের উদ্যোগ নেয় এবং বিভিন্ন পদক্ষেপ নেয় এবং পুলিশের উচ্চ পদগুলিতে ব্যাপক রদবদল করা হয়। এ অবস্থায় এর মধ্যে সেনাবাহিনীও মাঠে আছে। তখন থেকে আপনি জানেন যে বিগত আওয়ামী লীগ সরকার যে সেনাবাহিনী নামিয়েছিল সেটা অন্তর্বর্তী সরকারের সময় ছিল, এখনও আছে। আগামী জুন মাস থেকে 6 তারিখ থেকে সেনাবাহিনী ধাপে ধাপে উঠতে হবে। এই অবস্থায় পুলিশ তার ইমেজ পুনরুদ্ধারের জন্য চেষ্টা করছে, জনবান্ধব হওয়ার জন্য কাজ করছে এবং পুলিশের উচ্চ পর্যায় থেকে এবং সরকার মহল থেকে বলা হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষা জিরো টলারেন্স। এক্ষেত্রে সে যেই হোক তার পরিচয় বিবেচনা করা হবে না, অপরাধীর পরিচয় অপরাধী হিসেবে বিবেচনা করা হবে। পুলিশ সেই লক্ষ্যে কাজ করার চেষ্টা করছে। নতুন যে পুলিশ সপ্তাহ, এখানে পুলিশের যেরকম দাবি রয়েছে আমি মনে করি এবং অনেক আপনারা নিশ্চয়ই মনে করেন যে পুলিশের প্রতি জনগণের অনেক দাবি রয়েছে। এখানে পুলিশকে ঘুরে দাঁড়ানোর কথা বলা হলো, অনেক ক্ষেত্রে পুলিশ কাঙ্ক্ষিত জনবান্ধব হতে পারেনি। সেক্ষেত্রে পুলিশ যেমন বিভিন্ন তাদের যানবাহন সংকট, আবাসন সংকটের কথা দাবি করছে, তবে পুলিশকে আরও বেশি কৌশলী এবং গোয়েন্দা নির্ভর এবং সোর্স নেটওয়ার্কটা বৃদ্ধি না করলে পরে দেশে যে চলমান ঘটনা প্রবাহ, আইন শৃঙ্খলায় যে অবনতি রয়েছে এটা দমন করা। এটাও সত্য কিন্তু যে পুলিশ অনেক বেশি পরিশ্রম করতে হয় পুলিশকে। যেমন অনেক মামলা তদন্ত একই সাথে 8টা 10টা 20টা তদন্ত একই এসআইয়ের ঘাড়ে থাকে, তারপরে তাদের কিন্তু দিন রাত পরিশ্রম করতে হয়। এটা কিন্তু মানে উড়িয়ে দেওয়ার বিষয় না। এটা বললাম, পুলিশ তো বলে যে ওদের কাজে শুরু আছে শেষ নাই। ভিআইপি ডিউটিতে গেছে, ভিআইপি আসতে দেরি হলো তাদের রাস্তায় থাকতে হয়, একটা অপারেশনে গেছে সেটা কখন শেষ হবে জানে না, এই কারণে তারা ওভার টাইমটা দাবি করেছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের তো রেস্টের প্রয়োজন আছে, একটা রেস্ট না করলে কন্টিনিউ রেস্ট করলে মানুষ তো যে কোনো মানুষই অসুস্থ হয়ে যায়। তাদের এই দাবিগুলিও আজকে তারা উত্থাপন করেছে। আগামী সোমবারও প্রধানমন্ত্রীর সাথে তাদের একটা মিটিং রয়েছে, সেখানেও কিন্তু এই দাবি, বাকি যে কিছু দাবি আছে সেগুলি তারা উত্থাপন করবে। এই জন্য পুলিশের পক্ষ থেকে একাধিক সাব কমিটি করা হয়েছে, সাব কমিটির মাধ্যমে এই দাবিগুলি প্রেস করা হয় সরকারের বিভিন্ন দপ্তরে। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হলো, হাওড় অঞ্চলে প্রায় দেখা যায় যে পানিতে ধান ডুবে যায়। এই বোরো ধান ডোবার কারণে হাজার হাজার কৃষককে এর ক্ষতির মুখে পড়তে হয়। তো সরকার নতুন করে একটা প্রকল্প হাতে নিয়েছে এবং এই প্রকল্পের আওতায় 3টি জেলার প্রায় 20টির মতো উপজেলাতে বাস্তবায়ন করা হবে। তো এ নিয়ে প্রতিবেদন করেছে আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলামিন। কতগুলো উপজেলা, 3টা উপজেলার বিষয়গুলো পরিষ্কার করে বলবেন, আর এই প্রজেক্ট নিলে কি ধরনের সুবিধা হবে? ধন্যবাদ আপনাকে। মূলত পানি সম্পদ মন্ত্রণালয়ের মানে উদ্যোগে এটা বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড। তারা এই প্রকল্পের মাধ্যমে 300 কিলোমিটার নদী ড্রেজিং করবে এবং 12 কিলোমিটার খাল খনন করবে। তো এই প্রকল্পের পেছনে খরচ হবে 1400 কোটি টাকারও বেশি। পানি উন্নয়ন বোর্ড বলছে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হলে 1,65,000 হেক্টর জমিতে ফসল সুরক্ষা পাবে, মানে তলিয়ে যাবে না পানির নিচে। আচ্ছা, তো এইটা খুবই ভালো একটা উদ্যোগ সরকারের, যে একটা প্রকল্প হাতে নিয়েছে যেটা এখন
পরিকল্পনা কমিশনে আছে, পরিকল্পনা কমিশনে সেখানে যাচাই বাছাই হওয়ার পরে একনেকে উঠতে পারে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এটা কেন হাওর উন্নয়ন বোর্ড করলো না, পানি উন্নয়ন বোর্ডকে কেন করতে হলো? কারণ সাধারণত হাওরের জন্য, সারা বাংলাদেশের হাওর বাওরের জন্য হাওর উন্নয়ন বোর্ড নামে আলাদা সংস্থায় আছে, সেটাও পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে। তো হাওর উন্নয়ন বোর্ডকে দিলে আর একটু ভালো হতো। এখন বিষয়টা হচ্ছে এখানে আসলে নদী জড়িত, হুম 13টি নদী ড্রেজিং করা হবে। তো আসলে নদীগুলো খনন করে থাকে মূলত পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন পানি উন্নয়ন বোর্ডই সাধারণত। এই জন্যই হয়তো তারা উদ্যোগটা নিয়েছে। এবং আরও একটা বিষয় হচ্ছে সম্প্রতি এই প্রকল্পটা নিয়ে পিসি বৈঠকও হয়েছে। ওখানে বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। সরকার যেহেতু খাল খননের বিষয়টা অগ্রাধিকার দিয়েছে তাদের ম্যানিফেস্টোতে, তো সেক্ষেত্রে সরকার থেকে বলা হয়েছে যে আরো কিছু খাল যুক্ত করার জন্য। এতে ব্যয় আরো বাড়বে। আচ্ছা আচ্ছা, কিন্তু এই ধরনের প্রজেক্ট আগেও নেওয়া হয়েছে না? না, এটা আমি এটা জিজ্ঞাসা করছিলাম পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার কাছে। উনি যেটা বললেন ছোটখাটো কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এত বড় আকারে পরিকল্পনা করে এর আগে এই ধরনের প্রকল্প নেওয়া হয়নি। তো মানে এইটাতে, এই প্রকল্প বাস্তবায়নে ধরেন কত হেক্টর জমি ধান বাঁচতে পারে, এরকম কোনো? ওনারা একটা তথ্য দিয়েছে যে 1,65,000 হেক্টর জমির বোরো ধান মানে পানির, হ্যাঁ পানি থেকে ডুবে যাবে না আর কি পানিতে। মানে না, প্রজেক্টের কথা বললেন তো, প্রজেক্টটা ভালো, কিন্তু এটা বাস্তবায়ন করতে কতদিন লাগতে পারে? এটা পানি উন্নয়ন বোর্ড যেটা বলেছে যে তারা 2026 থেকে কাজ শুরু করবে এবং এটা শেষ করবে 2029 সালে। যে মানে এই বছরই কাজ শুরু হচ্ছে? হ্যাঁ, এই বছর তারা চায় এই বছরেই শুরু করতে। এবং এটা বাস্তবায়ন, তাদের যে লক্ষ্যমাত্রা সেটা হচ্ছে 2029 সালের মধ্যে তারা প্রকল্পটি বাস্তবায়ন করতে চায়। যদিও আমাদের মানে ইতিহাস যেটা কোন মন্ত্রণালয় নির্ধারিত সময়ের মধ্যে আসলে করতে পারে না বাস্তবায়ন করতে। 2026 ধরেন আমরা ধরে নিলাম যে এইটা টাইম মতো শেষ হবে এই প্রকল্পটা, সেক্ষেত্রেও ওই 3টি জেলার ওই উপজেলাগুলোকে 4 বছর অপেক্ষা করতে হবে পুরো প্রকল্প শেষ হতে। তারপরে তো তারা মানে টোটাল বেনিফিটটা পাবে, এই প্রকল্পের যে বেনিফিটটা। হ্যাঁ, সেটাই। কিন্তু এর মধ্যে আমি আমার রিপোর্টে আরো একটা বিষয় উল্লেখ করেছি, সেটা হচ্ছে কৃষি মন্ত্রণালয় কি করছে। যেহেতু কৃষকরা প্রতি বছরই এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, তো ওনারা আবার যেটা করছে স্থায়ী অস্থায়ী দুই ধরনের উদ্যোগ নিয়েছে। স্থায়ীটা হচ্ছে তারা হচ্ছে ফসলের জাত উদ্ভাবন করছে, যেটা আসলে 20 থেকে 25 এপ্রিলের মধ্যেই ধান পেকে যাবে, এই ধরনের জাত। এবং শুধু হাওর অঞ্চলকে কেন্দ্র করে, হাওর অঞ্চলকে কেন্দ্র করে, যেখানে মানে আসলে আর্লি ফসলটা ঘরে তোলা যাবে। হ্যাঁ, আর অস্থায়ী সমাধান হিসেবে বা তারা মানে অস্থায়ী যে বিষয়টা উদ্যোগ, সেটা হচ্ছে ওনারা মানে কৃষক যারা ভুক্তভোগী তাদেরকে আর্থিক সহায়তার পাশাপাশি ধান গম সরবরাহ করবে কৃষকদের জন্য। মানে আপনার কাছে কি আছে যে মানে কি পরিমাণ আর্থিক সহযোগিতা বা কি পরিমাণ ধান গম? এটা তাদের এখনো পরিকল্পনার মধ্যে আছে। আমি সচিব এটা আমাকে জানিয়েছে, যে কৃষি সচিব এটা জানিয়েছে যে এই ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে কৃষি মন্ত্রণালয়। জি, ধন্যবাদ মোহাম্মদ আলামিন আপনাকে। আপনাকে ধন্যবাদ।